আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ঈশ্বরদী ব্লগ। বরাবরের মতোই মাসুমের সাথে তার ভিডিওতে ইন্টারেস্টিং করার জন্য ক্যামেরার সামনে কিন্তু আমি থাকি। আজকে সারাদিন জুড়ে আমরা ঘুরবো ঈশ্বরদীর দর্শনীয় এবং আকর্ষণীয় স্থানগুলো। বিশেষ করে আমাদের রাজশাহী অঞ্চলের মানুষজন ট্রাভেলিং কিন্তু প্রচন্ড পছন্দ করে। তার কারণে আমাদের মতো স্টুডেন্টরা যাদের মাসের শুরুতে পকেটে মাত্র 1000 টাকা এক্সট্রা থাকে, সেই 1000 টাকার মধ্যেই কিভাবে ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসর্টে সুইমিং কমপ্লিট করা, পাকশি লেকে সুন্দর একটা সকাল কাটানো এবং এর সাথে পিএস কিচেনে তারা খাই দাই করতে পারে। সো সবকিছু নিয়ে আজকে ঈশ্বরদী ব্লগটা শুরু করা যাক। স্বপ্নদ্বীপ রিসর্টে আসার প্ল্যানটা কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে চলছে, কিন্তু কোনোভাবেই সবার সময় ম্যানেজ হচ্ছিল না। আর এই প্ল্যানটা আমাদেরকে দেয় শিশির ভাই। অ্যাকচুয়ালি সারাদিন অফিসে বসে বসে সে ট্যুর নিয়েই প্ল্যানিং করে এবং কয়েক মাস পর পর সে বড় বড় জায়গাগুলো এক্সপ্লোর করে আসে। শিশির ভাই খুব ভালো করে জানে আমাদের যেহেতু বাজেট কম, যার কারণে কম বাজেটের মধ্যেও এই জায়গাটাই সে আমাদেরকে সাজেস্ট করেছে। বরাবরের মতোই সকাল সকাল চলে আসি আমরা রেলওয়ে স্টেশনে। যেহেতু আমাদের ঘোরার প্ল্যানটা সারাদিনের জন্য থাকে, যার কারণে সকাল 6:40-এর ট্রেনটাই আমরা সব সময় সিলেক্ট করি। সামিট টিকিটটা হারিয়ে ফেলার কারণে অর্ধেক রাস্তা তাকে দাঁড়িয়ে যেতে হয়। অবশ্য আমরা কিছু সময় তাকে কোঅপারেট করেছিলাম। জনপ্রতি আমাদের ভাড়া পড়েছিল 75 টাকা করে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষে আমরা এসে পৌঁছাই পাকশি হার্ডিং ব্রিজে। এখান থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বাংলাদেশ সরকার 2009 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প গ্রহণ করে। বর্তমানে 4টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। দেশের 18 লাখ পরিবার এই বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা ভোগ করে থাকে। অবশেষে এখানে কিছু ফটোশুট শেষ করে এখান থেকে আমরা নিচের দিকে নেমে যাই। নিচের এই রোডটাকে ইপিজেড রোড হিসেবে ধরা হয়। রোডের পাশেই পদ্মা নদীর ওপর দাঁড়িয়ে আছে হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু। সকালে যেহেতু আমরা নাস্তা করিনি এবং এখানেও তেমন কোনো হোটেল চোখে পড়ছে না, যার ফলে চা এবং কেকের মাধ্যমে সকালের নাস্তাটা আমরা সেরে ফেলি। এরপরে আমরা পদ্মা নদীর সুন্দর ভিউ পাওয়ার জন্য হার্ডিং ব্রিজের নিচের দিকে নেমে যাই। নিচের এই অংশটুকু উপভোগ করার মতোই একটা জায়গা। 1915 সালে 24,000 শ্রমিক টানা 5 বছর কাজ করার পর তৈরি হয় এই হার্ডিং ব্রিজ। তৎকালীন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিং। তার নাম অনুসারেই মূলত হার্ডিং ব্রিজ নামকরণ করা হয়। ঘণ্টাখানেক এখানে ঘোরাফেরা শেষে আমাদের নেক্সট লোকেশন স্বপ্নদ্বীপ রিসর্টের দিকে আগাই। 4 জন মিলে একটা অটো ভাড়া নিয়ে নেই। রাস্তায় যাওয়ার সময় খেয়াল করি জয়নগরের এই রাস্তাটা কিন্তু মারাত্মক সুন্দর। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই জয়নগর মোড়ে। জয়নগর বাজার থেকে 200 মিটার সামনে গেলেই আপনি দেখতে পারবেন স্বপ্নদ্বীপ রিসর্ট। ভিতরে আর যাই হোক, গেটটা কিন্তু সুন্দর ছিল। বাইরে ব্যানারে তাদের রুমের প্রাইস এবং বিভিন্ন সার্ভিসের প্যাকেজগুলোর দাম উল্লেখ করা ছিল। সব থেকে ভালো হয় যেদিন আপনারা যাবেন তার আগের দিনে তাদের পেজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যাওয়া, কারণ অনেক ফ্যাসিলিটি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। আমরা অ্যাকচুয়ালি 6 নম্বর প্যাকেজটা নিয়েছিলাম, যেটাতে 1 ঘন্টা সুইমিং পুল এবং পার্কে প্রবেশ সহ মোট 350 টাকা লেগেছিল আমাদের। এছাড়াও চিকেন এবং হান্ডি বিরিয়ানি সহ কমপ্লিমেন্টারি অনেক প্যাকেজই ছিল। যেহেতু আমরা 1000 টাকার মধ্যে সম্পূর্ণ ট্যুর প্যাকেজটা কমপ্লিট করতে যাচ্ছিলাম, যার কারণে খাবার প্ল্যানটা এখানে না করে আমরা বাইরে করি। পার্কে ঢুকতে আপনাদের চোখে পড়বে রাশিয়ানদের। পাশেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তারা রিসর্টটাতে টাইম স্পেন্ড করে, যার কারণে পার্কের প্রতিটা সার্ভিসই ফরেনারদের ক্ষেত্রে আলাদা চার্জ করা হয়। বিশেষ করে সুইমিং পুলে লোকালদের জন্য 300 টাকা এবং ফরেনারদের জন্য 500 টাকা করে। পার্কের ভিতরে ঢুকতেই দৃষ্টিনন্দন কারুকার্যগুলো এক এক করে চোখে পড়বে। পাশে তাদের রিসিপশন এবং সদ্য ওপেন হওয়া নতুন রেস্টুরেন্ট। আজকে শুক্রবার থাকার কারণে সুইমিং পুলটা খুব বেশি কোনো ওপেন থাকবে না, যার ফলে পার্কে ঢুকেই প্রথমেই সুইমিং পুলে যাই। আরেকটা বিষয় বলে রাখি, সুইমিং পুলে গেলে অবশ্যই জার্সি কাপড়ের 2 কোয়ার্টার পরে যাবেন, তা না হলে এখান থেকে 50 টাকা করে রেন্ট নিতে হবে আপনাদেরকে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। এবং আমি মনে করি এটা এক ধরনের তাদের বিজনেস পলিসি, কারণ আমরাও সেম কোয়ালিটির প্যান্ট নিয়ে গিয়েছিলাম, তবুও এটা এক্সট্রাভাবে আমাদেরকে রেন্ট নেওয়া লেগেছে। যাই হোক, পুলে খুব মজাই লাগছিল, তবে যে ব্যাপারটা বিরক্ত লাগছিল সেটা হচ্ছে পানিতে কেমিক্যাল মিশ্রিত রয়েছে। এজন্য বিদঘুটে একটা গন্ধ আসছিল, যেটা আমি অন্যান্য সুইমিং পুলে খুব একটা ফেস করিনি। তবে এখানকার পরিবেশ এবং ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি 9 আউট অফ 10। সুইমিং পুলে রাশিয়ানরাও তাদের মেমোরেবল টাইম স্পেন্ড করছে এবং তাদের জন্য এখানে অনেক কিছুই উন্মুক্ত।
যা আমাদের মতো অভাগাদের জন্য একটু টাফ হয়ে যাবে। যদিও ওইসব ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই আমাদের, কারণ বাজেটটা খুবই সীমিত। শুক্রবারের দিন থাকায় জুম্মার নামাজটা পড়ার জন্য টোকেন নিয়ে আমরা বাইরে মসজিদে চলে যাই। জুম্মার নামাজ শেষ করে বাইরে দেখি তুমুল বৃষ্টি শেষে আকাশটা অনেকটাই ফ্রেশ হয়েছে। নামাজ শেষ করে আবার টোকেনটা দেখিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়ি, কারণ সুইমিং পুলের কারণে পুরো পার্কটা এখনও সম্পূর্ণ ঘুরে দেখা হয়নি। যাই হোক, পার্কটা ঘুরে যতটুকু বুঝলাম এটার এরিয়াটা খুবই সীমিত। গ্রিন ভ্যালি সহ অন্যান্য বড় বড় পার্কের তুলনায় অনেক ছোট এরিয়া, তবে এটা আসলে পর্যটক কেন্দ্রের থেকে বেশি লিভিং রিসর্ট হিসেবে পরিচিত। সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত থাকার ফলে অনেকে এটাকে পার্ক হিসেবে বিবেচনা করে থাকে। যদিও ছোট বাচ্চাদের রাইড সহ পার্কের নানান ইকুইপমেন্ট এখানে কিন্তু বিদ্যমান। সো স্বপ্নদ্বীপ রিসর্টের এখন আমরা আছি সুইমিং পুলের পেছন সাইডে। সো আমরা সুইমিং পুলে গোসল শেষ করলাম। এরপরে আজকে যেহেতু জুম্মার দিন, শুক্রবারে আমরা নামাজ পড়তে এখানে একটা মোড় আছে। সো মোড়ের পাশে মসজিদ আছে এবং মসজিদে যাওয়ার সময় আমাদের একটা টোকেন নাম্বার দেয়। আমাদের 4 জনেরই একটা আলাদা আলাদা টোকেন নাম্বার দেয়। এই টোকেন নাম্বারটা শো করে আবার স্বপ্নদ্বীপ রিসর্টে এন্ট্রি নেই। সো স্বপ্নদ্বীপ রিসর্টের আপনারা যেগুলো জায়গা আছে ঘোরার মতো সব কিছুই দেখলেন। এখানে মেনলি যেটা বলবো সেটা হচ্ছে স্পেসটা খুব বেশি বড় না, তাই না সাজ্জাদ? স্পেসটা ছোট, অলমোস্ট 10-12 বিঘা জায়গার উপরে হবে। স্পেসটা অনেক ছোট কিন্তু অনেক সাজানো গোছানো আর কি, সবকিছুই একটু মনোরম পরিবেশ। মানে স্পেসটা ছোট কিন্তু সাজানো গোছানো আর কি। মানে একটু এখানে যেহেতু ফরেনাররা আসে, যার ফলে একটু প্রিমিয়াম কোয়ালিটির প্লেসটা দেখলে বোঝা যায়। বাট হোটেলটা ওরকমভাবে প্রিমিয়াম লাগেনি আমাদের কাছে, যদিও আমরা হোটেলের ভিতরে কিন্তু এন্ট্রি নেইনি, কিন্তু বাইরে থেকে দেখে যতটুকু বোঝা যাচ্ছে খুব একটা প্রিমিয়াম না, মিড লেভেলের আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পার পার্সন তো 350 টাকা করে সুইমিং পুলে নিয়েছিল। আর আপনারা যদি আরও প্যাকেজ এবং রাইড সহ যদি আসতে চান তাহলে অলমোস্ট পার পার্সন 600 থেকে 1000 টাকা মতো পড়ে যাবে। এবং খাওয়া দাওয়া বাফেট থেকে শুরু করে আপনার সব কিছুই মোটামুটি পাবেন। বাফেট হলে 1200 করে, বাফেট হলে 1199 টাকায় আপনার 1 ঘন্টা সুইমিং পুল এবং বাফেট। আর যদি শুধু বিরিয়ানি সহ হয় তাহলে 600-700 টাকা মতো প্যাকেজ আছে। আর ভিতরে ঢুকলে আরেকটা ব্যাপার খেয়াল করবেন, সেটা হচ্ছে ফরেনারদের জন্য রেট কিন্তু আলাদা। সুইমিংয়ে আমাদের ক্ষেত্রে 150 টাকা কি 300, সুইমিংয়ে আমাদের ক্ষেত্রে 300 টাকা রেট, আর ফরেনারদের ক্ষেত্রে রেট হচ্ছে যে 500 টাকা করে। কিন্তু মানে আমরাও যদি অন্যান্য কান্ট্রিতে যাই আমাদের জন্য যেরকম এক্সট্রা চার্জ করা হয় সেরকম তাদের জন্য এক্সট্রা কিন্তু এখানে চার্জ করেছে তারা। তো যাই হোক, স্বপ্নদ্বীপ রিসর্টের সিনেমেটিক ভিডিওটা দেখতে দেখতে আমরা দুপুরের খাবারটা সেরে ফেলি, কারণ অলমোস্ট 3টা মতো বেজে গিয়েছে অলরেডি। যাই হোক, এখানে ঘোরাফেরা শেষে দুপুরে লাঞ্চের জন্য আমরা বেরিয়ে পড়ি ঈশ্বরদী বাজারের উদ্দেশ্যে। আমাদের আগে থেকে প্ল্যান ছিল দুপুরের খাবারটা আমরা কাচ্চি ডাইনে খাবো। এটাকে দেখে আবার রিয়েল কাচ্চি ডাইন মনে করবেন না। সো এখন আমরা আছি ঈশ্বরদী রেল স্টেশনে এবং আমরা স্বপ্নদ্বীপ রিসর্টে ঘোরাফেরা শেষে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। অলমোস্ট এখন দুপুর না, বিকেল হয়ে গেছে, 3:41 বাজতেছে। তবুও দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়নি, তো দুপুরে খাবারটা সেরে ফেলতে হবে মাসুম, তাই না? অবশ্যই। তো আশেপাশে এখানে কিন্তু বেশ কয়েকটা হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে। বিশেষ করে সাইডে কাচ্চি বাড়ি, এখানে একটা কাচ্চি ডাইন এবং পাশে একটা রয়েছে ফুড জংশন নামে। তো আমরা যেহেতু একটু দুপুরে খাবার খাবো, একটু বিরিয়ানি খাওয়ারই ট্রাই করতেছি। তো কাচ্চি ডাইনে আমরা বিরিয়ানি খাওয়ার প্ল্যান করলাম। সো ভিতরে গিয়ে তাদের মেনু কার্ডে কী কী আছে এবং খাবারের দাম এবং কোয়ান্টিটি আসলে কেমন দেখা যায়। ভিতরে গিয়ে বসে যেটা মনে হলো, মাত্র 6টা টেবিল থাকলেও লোকজন সবসময় ভর্তি থাকে, কারণ 4টার সময় যাওয়ার পরেও 4-5 জন লোক ছিল। মেনু কার্ড দেখে যতটুকু বুঝলাম, খাবারগুলোর দাম রেগুলার রেস্টুরেন্টগুলোর মতোই রাখা হয়েছে। প্রতিটা আমাদের আলাদা আলাদা করে টেস্ট করার প্ল্যান ছিল, যার জন্য 170 টাকায় আমরা কাচ্চি একটা, এর সাথে 100 টাকার 2টা তেহরি এবং 160 টাকায় মোরগ পোলাও অর্ডার করেছিলাম আমাদের স্বামী সিদ্দিকির জন্য, কারণ গরুতে নাকি তার অ্যালার্জি। খাবারগুলো যেহেতু আগে থেকে প্রিপেয়ার করা ছিল, যার ফলে শুধুমাত্র প্লেটে তুলতে যেটুকু সময় লাগে। বিরিয়ানি এবং তেহরি যখন প্লেটে তুলছিল তখন হাঁড়ির আওয়াজে চারদিকে একটা অন্যরকম ফিল আসছিল। 170 টাকায় এরকম সাইজের মাটন 1 পিস, আলু, ডিম এবং কাঁচামরিচ সহ দেখতে যথেষ্ট লোভনীয় ছিল, কিন্তু টেস্ট একটুকু মনের মতো না। বিশেষ করে কাচ্চির সাথে তেলের পরিমাণ বেশি থাকায় এমনটা লাগছিল। সবকিছু মিলে কোয়ান্টিটি ঠিকঠাক থাকলেও কোয়ালিটি অ্যাভারেজ বলবো। এরপরে স্বামী সিদ্দিকির মোরগ পোলাওটা আমি টেস্ট করার জন্য
প্লেটে নিই। মোরগ পোলাও ও রোস্টের সাইজ এবং টেস্ট যথেষ্ট ভালো লেগেছে। রোস্টের মাংসগুলো একেবারে ছিঁড়ে আসছিল, গ্রেভির সাথে খেতে কোনো অংশে মন্দ লাগছিল না। তবে সব থেকে ভালো লেগেছে তাদের 100 টাকা প্লেটের তেহরিটা। এই তেহরিটা নিয়েছিল সাজ্জাদ এবং তারেক। তারা ভেবেছিল 100 টাকায় তারা হয়তো পরিমাণে ঠকে গিয়েছে, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে তেহরিটা সব থেকে ভালো লেগেছে সবার কাছে। সাজ্জাদ এবং তারেক খাবারটা খুব মজা করে খেলেও আমরা সে তৃপ্তিটা পাইনি। অবশেষে এখানে কিছুক্ষণ জিরে নেওয়ার পরে আমরা ঈশ্বরদী রেল স্টেশনের দিকে আমাদের বিকেলের মুহূর্তটা কাটাতে যাই। যাই হোক, ট্রেনের ভাড়া, সকালের নাস্তা, স্বপ্নদ্বীপ রিসোর্টে 350 টাকার প্যাকেজ, এছাড়া দুপুরের খাবার এবং বিকেলের রেস্টুরেন্টে যাওয়া সহ সব মিলিয়ে আমাদের 1000 টাকা খরচ হয়েছিল। রাজশাহী থেকে যারা আসতে যাচ্ছেন 1000 টাকার মধ্যে সারাদিনে একটা জম্পেশ ট্যুর হয়ে যাবে আপনাদের জন্য। যাই হোক, ঈশ্বরদীর দর্শনীয় স্থান নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। খুব শীঘ্র নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।